জানি। আমি না সেদিন তোমাকে ওখানে বলতে ভুলে গেলাম, আমার খুব মনে হলো পরে আমি আইদার আমার রেসপন্সিবিলিটিটাকে খুব সিরিয়াসলি নিইনি, বা আমি তো নিজে মানে তুমি আমায় কবিতার মধ্যে টানলেই আমার ভয় করে যে আমি অযোগ্য কেন। কিন্তু আমি কিন্তু আমার মতন করে একটা জিনিস বলতে পারতাম, একটা উদাহরণ। হয়তো তারা যদি এখন টেলিভিশন দেখেন তারা হয়তো এটা পেয়ে যাবেন যে তুমি তোমার সিনেমার ভাষার কবিতার ভাষা নিয়ে বলতে বলেছিলে। আমার কিন্তু বেরিয়ে এসে আমি তোমাকে বলি, অনেকক্ষণ আফসোস। তুমি খুবই ভালো বলেছো, যেটা আমাকে পরে অন্যরা বলেছেন। আচ্ছা, খুবই ভালো বলেছো। ওই নাকছাবিটি হারিয়ে গেছে হলুদ হলুদ বনে বনে বনে, বনে, হ্যাঁ। এটা। আর ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি। এই যে এইগুলো দিয়ে যে তুমি, কিন্তু তুমি কি বলতে চাইছিলে? আমি বলতে চাইছিলাম অপু সংসারের ওই দৃশ্যটার কথা, জানো, যে দৃশ্যটাতে অপু এসে অপর্ণাকে বলে, মানে ও চুল বাঁধছিল, আর অপু এসে বলে আচ্ছা তোমার অনুশোচনা হয় না? শর্মিলা ঠাকুর কিরম একটা অদ্ভুত আধি করে অতি শক্ত কথা বুঝি না বলেন। তখন সৌমিত্রদা বলেন আফসোস হয় না? কেন আফসোস হবে কেন? তোমার বড়লোকের বাড়ি বিয়ে গিন্নি হওয়াটা ফসকে গেল বলে? কিরম হঠাৎ করে অপর্ণাকে কিরম মনে হয় যে একটা মানে ভীষণ ভীষণ অভিজ্ঞ একটা মেয়ে, একটা গালে টোল ফেলে হাসতে হাসতে বললেন হ্যাঁ, কেমন পায়ের পর পাতুলি বসে থাকতে পারতুম, কাজের লোক, মানে কাজ করতে হতো না। অপু বিছানার উপর বাঁশিটা রাখে, বেরিয়ে চলে যাক। অপর্ণা উঠে গিয়ে বলে কোথায় যাচ্ছ? বলে একটা এক্ষুনি একটা কাজের মেয়ে খুঁজে আনছি না কি ধরনের একটা বলে। তখন বলে ভেতরে এসো, কি ছেলে মানুষই করছো, এসে বসে। তারপরে সেই বিখ্যাত ফ্রেমটা, অপুর কাঁধে অপর্ণার মুখ, অপু বসে আছে, অপর্ণা এসে বসে, মানে তখন শর্মিলা ঠাকুর এসে এতখানি পানির মতন একটা মুখ, অত বড় বড় চোখ, ঠিক মুখটা এসে রেখে বলেন যে আমি একটা কথা বলবো? বলে বলো। যে চাকরিটা আছে সেটা না, একে এত রাত করে ছেলে পড়িয়ে বাড়ি ফেরো না। তারপরে বলে আমি কালকেই যাই একটা টিউশন খুঁজে আনি। তখন তাহলে আমি বাপের বাড়ি পাঠিয়ে দাও। তখন বলে কেন? বলে একে এত রাত করে ছেলে পড়িয়ে বাড়ি ফেরো। তখন বলে নইলে চলবে কী করে? বলে আমি একটা কথা বলি, যে টিউশনটা আছে ওটাও ছেড়ে দাও। তারপর আমার গরিব বা সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসবে, আর আমার অনুশোচনা থাকবে না। শব্দটা অনুশোচনা দিয়ে শুরু হলো, তারপরে তোমার মনে হবে প্রায় এই অনুশোচনা শব্দটা যেন মুক্তি পাবার জন্য কোথাও একটা ছটফট করছিল সিনটার মাঝখানে। জায়গা একেবারে কবিতার কবিতা। জায়গা। এটা আমি বলতে পারলাম না, না আমার মনে হলো আমি কি করলাম, আমি কেন দায়িত্ব নিয়ে এই জায়গাটা বললাম না। এটা একদম কবিতার জায়গা। আচ্ছা তোমার অনুশোচন হয় না? অনুশোচন অত শক্ত কথা বুঝি না। আফসোস বুঝছো? বুঝি। আফসোস হয় না? কিসের আফসোস? বড়লোকের গিন্নি হওয়াটা ফসকে গেল বলে? মাঝে মাঝে হয় বই কি, কেমন পায়ের পর পাতুলে বসে থাকতে পারতাম, কাজ করতে হতো। এই ফিরে এসে তাহলে আমি একটা কথা বলি, যে চাকরির টিউশনটা করো সেটাও ছেড়ে দাও। তারপরে আমার গরিব বা সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসবে, আর আমার অনুশোচনা থাকবে না। এই যে একটা শব্দ, একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে যে পূর্ণতাটা পেল, এবং কবিতা। যখন অপর্ণার মুখে ওটা ফিরে এলো একেবারে মনে হলো মোক্ষম, এই শব্দটাই ফেরার কথা। এবং অনুশোচনা শব্দটা যে ওদের মধ্যে একটা বন্ধন তৈরি করে দিল, ওদের যে একটা একটা অভিজ্ঞতায় আটকে দিল, অপুর অভিজ্ঞতাটা আজকে অপর্ণা নিয়ে নিল পুরো, এটা কবিতা। এই কবিতার জায়গাটা আমি বলতে ভুলে গেলাম সেদিন। শরৎদার একটা কবিতা আছে জানো, কবিতাটা আমার মুখস্থ নেই, তোমাকে কবিতাটা বলি, তুমি তাহলে মানে কবিতাটা সম্পর্কে বলি, তাহলে তুমি বুঝতে পারবে। কবিতার নাম হচ্ছে নালিশ। আচ্ছা। ট্রেন আজকেও সময়ে আসেনি এবং তার জন্যে যাত্রী খুব ক্ষুব্ধ। একজন যাত্রী রোজ এরকমভাবে ট্রেনেরা লেট করে আসে, আমাদের খুব অসুবিধা হয়। স্টেশন মাস্টার কোথায়? বলতে বলতে যাত্রী স্টেশন মাস্টারের ঘরে ঢুকলো। নালিশ লেখার খাতা এলো। কমপ্লেন বুকটাকে উনি বলছেন নালিশ লেখার খাতা। কবিতাটা মুখস্থ থাকলে খুব ভালো হতো। তা নালিশ লেখার খাতা এলো, প্রকাণ্ড রুল টানা খাতা, কিন্তু লিখতে গিয়ে সেখানে শুধু একটা লাইন লেখা হলো, কেন যে ট্রেনেরা এত দেরি করে আসে, ক্ষতি হয়। শুধু এইটুকু লেখা হলো। তো অত বড় একটা কাগজের মধ্যে ছোট একটা লাইন, অথচ কবিতাটা বলছে
যে মনের মধ্যে কত আপত্তি ছিল, কত অভিযোগ ছিল, কত রকমের, কিন্তু লিখতে গিয়ে মাত্র ওই একটা লাইন বেরোলো। একটা লাইন। তার উত্তর এবং পরের স্তবকে কবিতাটা দিচ্ছে, অথচ কলম খুললে হিংসা চলে যায়। বাহ, এই যে লাইনটা, অথচ কলম খুললে হিংসা চলে যায়, এবং এই কবিতাটা শেষ হলো এই বলে যে দেরি করে যে এসেছে ইচ্ছে করে ভালোবাসি তাকে। এটা তুমি বুঝতে কি পারছো? যে অপূর্ব। তুমি বুঝতে পারছো যে এটা আর ট্রেনের প্রতি বলা নয়। আর তখন এই নালিশ রোজ করতে ইচ্ছে করে, এই নালিশের প্রতীক্ষা নিয়ে রোজ বসে থাকতে ইচ্ছে করে। সুতরাং এই মনটাকে তৈরি করতে কেউ শিখিয়ে দিতে পারে না। আবার উল্টো দিক থেকে দেখো, যে তুমি যদি আজকে চারদিকে তাকাও তাহলে তুমি দেখবে যে বাচ্চা ছেলে মেয়েরা যে লেখাপড়া করছে, তারা কিন্তু পাশের যে তার সহপাঠী তার কাছ থেকে তাকে প্রতিযোগী হিসেবেই ভাবতে শিখছে। একজন সহকর্মী তার পাশের সহকর্মীকে একদম প্রতিযোগী হিসেবে ভাবছে। সতীর্থ, সহযাত্রী, সহকর্মী, সহপাঠী কেউ নেই, সবাই প্রতিযোগী। সবাই প্রতিযোগী। এটা হলো একদিকের অবস্থা। হ্যাঁ, প্রতিবেশী প্রতিযোগী, মানে প্রত্যেকেই প্রতিযোগী। আবার উল্টো দিকে তুমি সারা পৃথিবীর অবস্থাটা দেখো, তাহলে সেখানেও তুমি প্রবলভাবে তাকে পৃথিবীকে হিংসুকভাবেই দেখবে। যে আজকে ট্রেনের মধ্যে বোমা ফাটলো, কালকে ওখানে একটা বিস্ফোরণ ঘটলো, বিস্ফোরণ হলো, এটা হলো। মানুষকে মেরে ফেলছে এবং নির্বিচারে মারছে। জানে যারা মারা যাচ্ছে তারা সম্পূর্ণ নিরপরাধ, সম্পূর্ণ। সেই মানুষগুলোর উপর যারা মারছে তাদের আলাদা করে কোনো বিদ্বেষ থাকার কথা নয়, তারা জেনেই এটা করছে। আচ্ছা, এবং এই যে পুরো জিনিসটা চলছে সারা পৃথিবীতে, একটা প্রবলভাবে হিংসা চলছে। আবার যে ব্যক্তিগত স্তরগুলো, যেখানে আমরা পাশাপাশি বসে কাজ করি, পাশাপাশি বসে পড়াশুনো করি, পাশাপাশি বাড়িতে থাকি, আমরা পরস্পরের প্রতি একই ধরনের ওই প্রতিযোগিতা বোধ করছি। সেখানে শুধু কবিতাকে আমি বলবো, সেখানে ঠিক আছে, সেখানে শুধু কবিতাকে আমি বলবো যে কবিতা বিদ্বেষ মুক্ত হোক। হ্যাঁ, এটা কিরকম আশ্চর্য কথা না? নিশ্চয়ই। কবি যে জীবনানন্দ দাশ বলেছিলেন যে সৃষ্টির মনের কথা মনে হয় দেশ। হ্যাঁ, সুমিতা চক্রবর্তী বলেছেন একটা আলোচনাতে যে কি ভাগ্যিস তাও মনে হয় কথাটা লিখেছিলেন। এটা খুব সুন্দর বলেছেন সুমিতাদি, যে সৃষ্টির মনের কথা মনে হয় দেশ। তা এই যে ধরো সমস্ত কিছুর মধ্যেই প্রবলভাবে হিংসার উপস্থিতি রয়েছে, তা আমি যদি বলি কবিতাকে বিদ্বেষের বাইরে নিয়ে এসে লেখো, হ্যাঁ, তাহলে কি আমি বলি না যে জীবনের বাইরে নিয়ে এসে লেখো? নিশ্চয়ই বলি তো, তাই না? বলি তো। সুতরাং কবিতার মধ্যেও হিংসা, প্রতিহিংসা এগুলো থাকবে, এগুলো মেনে নিতে হবে, যেমন জীবনের মধ্যে আছে। একটা কথা আমার মনে হয় যে হিংসার চাইতে বোধহয়, যদি কষ্ট পাওয়ার কথাটাই বলো, প্রথম কথা আমি একটা কথা বলবো যে কিছু কিছু মানুষ এখনো থাকবে যারা এরকম লাইন লিখবে যে অথচ কলম খুললে হিংসা চলে যায়, এরকম কথা, এরকম দু একজন থাকবে যারা লিখবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আসলে এই কেবল লাইনটা নির্গমনের জন্য, অর্থাৎ আমার মনের মধ্যে পার্গেশন, অর্থাৎ আমার ভিতরে একটা কিছু জ্বলছে, সেটার পার্গেশনের জন্যই সবসময় মানুষ কবিতা লেখে তা নয়, সে কোথাও একটা মুক্তির জন্যও লেখে। মুক্তি আর পার্গেশন কিন্তু ঠিক এক নয়, না। নিশ্চয়ই নয়। কেমন না, মানে আমার ভেতরে আমি একটা কোনো দহনে জ্বলছি, হিংসার দহনে জ্বলছি, সেই হিংসার দহনটাকে মুক্তি দেওয়ার জন্য কবিতাকে আশ্রয় করলাম, সেইটা হলো পার্গেশন। আর আমি তা থেকে বেরিয়ে গেলাম, দেরি করে যে এসেছে ইচ্ছে করে ভালোবাসি তাকে। এই ভালোবাসাটা হচ্ছে সা, এইখানটা এসে পৌঁছলো গানটা, পৌঁছলো। কেমন? যে কবিতা লেখার জন্য যে মনটা দরকার, এই যে আমরা তো প্রতিযোগিতার কথা বললাম, এবং যারা এলেন, ধরে নেওয়া কোনো কারণ নেই যে তারা এই পৃথিবীর বাইরের, তারাও এই প্রতিযোগিতা জীবন থেকেই এসছেন। হিংসাকে আমি কবিতার উপকরণ হিসেবে কি করে ব্যবহার করব, আর তার থেকে বেরিয়ে গিয়ে কি করে কবিতা লিখবো, এইটা তাদের শেখবার উপায় কি আর এই পৃথিবীতে আছে না নেই?
ঘুরিয়ে ফিরিয়ে দাঁড়ায় যে পৃথিবীতে কি আর কবিতা লেখা হবে না হবে না। কবিতা লেখা সবসময় হবে, এবং ভালোবাসার কবিতা লেখাও হবে, বন্ধুত্বের কবিতা, শান্তির কবিতাও লেখা হবে, সে বিষয়ে আমার সন্দেহ নেই। কিন্তু আমি তোমাকে যেটা বলছি যে লেখার যে মূল সমস্যা, সে সমস্যা যতখানি ভাষা, ততখানি বা তার চেয়েও বেশি হচ্ছে তুমি যেটা বললে মন। প্রণবেন্দুতে একটা লাইন ছিল, দুঃখ আরো বড় হলে তাকে নিয়ে ঘর করা যায়, কিন্তু এই সব ছোট ছোট যন্ত্রণার ছুঁচ কেবলই বিরক্ত করে, তার বেশি নয়। আমি যদি মনটাকে সত্যিই সেগুলো থেকে সম্পূর্ণ সরিয়ে আনতে পারি, তবেই আমার মন কবিতার দিকে যাবে। তা নিলে কবিতা লেখা হবে, কিন্তু মনোনিবেশ করবে। ঘোষ এন্ড কোম্পানি